সক্রেটিস এই আড্ডা জাস্টিফাই করেছেন, বলেছিলেন দেখো আমরা যে গল্প করি তোমরা যদি সেটাকে অনুসরণ করো তাহলে ইউ উইল বি এবল টু ডেলিভার ইউর বেবি স্মুথলি, না হলে ইন্টেলেকচুয়াল মিসক্যারেজ হয়ে যাবে। আড্ডা সম্বন্ধে এত বড় কথা আর পৃথিবীতে নেই। আমি যোগানন্দ সম্বন্ধে প্রামাণ্য কোনো বই নেই। তুলসী মহারাজ, তিনি নির্মলানন্দ, তিনি স্বামীজি ঠাকুরের ডাইরেক্ট শিষ্য ছিলেন, অবশ্যই ছিলেন। আর তিনি মামলা করেছেন মিশনের বিরুদ্ধে, সেটা অন্য প্রসঙ্গ হয়ে গেল। মনীন মহারাজ না থাকলে ঠাকুরের ফ্র্যাঙ্ক ডোরাকের ছবিটাও আমরা পেতাম না। অশোকানন্দজি তাকে স্বামীজি স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন। অশোকানন্দজি না থাকলে যাদের সঙ্গে স্বামীজি আমেরিকায় মিশেছিলেন তাদের কারোর কোনো তথ্য আমরা পেতাম না। লুই বার্কের দুটি অসাধারণ গ্রন্থ আছে, কেউ পড়ে না। একটির নাম আর ডিসাইপলস জার্নাল, আরেকটির নাম হার্ট পোর্ড আউট। স্বামীজির প্রত্যেকটি শিষ্য তার গুরু ভাইদের মধ্যে তার বিশেষত্ব ছিল। এবং বিমলানন্দজি, তার নাম কেউ বলে না, তিনি টিউবারকিউলোসিসে 31 বছর বয়সে মারা গিয়েছিলেন। তিনি না হলে কমপ্লিট ওয়ার্কসটাই হতো না। স্বামী পরমানন্দজি, অরুন্ধতী দেবীর কাকা, জিজ্ঞেস করতে যাচ্ছেন, স্বামীজির শেষ শিষ্য। বিখ্যাত চারজন আমেরিকান, জর্জ হ্যারিসন, জেডি স্যারিঙ্গার, ক্রিস্টোফার রিচারুট, গ্রেটা গার্বো। এই চারজনের কমন ফ্যাক্টর হচ্ছে বিবেকানন্দ। মণিশঙ্কর মুখার্জির একটি বই আছে, একাদশ অশ্বারোহী। এই 11 জন, এরা সকলেই স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, বিদেশে কাজ করেছিলেন এবং সকলেই পূর্ববঙ্গের মানুষ। আমার যেটা মনে হয় এখনো হয়নি, দেখবেন আর বছর 10-এর মধ্যে আমেরিকাতে বা ইউরোপের কোনো জায়গায় রামকৃষ্ণ মিশন স্কুল খুলে ফেলবে। আমাদের না স্বামীজির এই শিষ্যদের কথা খুব ভালো করে প্রচার করা উচিত। একজনের জন্মদিন পালন করা উচিত, গুডউইনের। গুডউইন না থাকলে বিবেকানন্দ কিচ্ছু জানে না। আপনি ক্লাস 8 থেকে জোসেফিন ম্যাকটনের গল্প বলুন, আপনাদের স্কুল কলেজ আছে, স্কুল কলেজে বলুন, দেখবেন তাতে বেশ কিছু রিসার্চার বেরোবে, যে রিসার্চাররা নতুন নতুন ভাবে আবিষ্কার করবে। কারণ এখন ইনফরমেশন বুন। ঠাকুরের, স্বামীজি বলেন ঠাকুরের জন্ম থেকে সত্য যুগ এসছে, সে সত্য যুগটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইজ ট্রুথ, মিস ইনফরমেশন ইজ অ্যাবারেশন অফ ট্রুথ। ট্রুথ মানে কিছু অ্যাবারেশন থাকে, ট্রুথটা ইজ ইম্পর্টেন্ট। নমস্কার, স্মরণে মননে চিন্তায় চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের পডকাস্ট শুরু করি। আমার সঙ্গে বাক্যালাপে শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সুতরাং অন্যান্য দিনের মতো আজকেও আলোচনার মাধ্যমে আমরা একটা আড্ডাখানায় মেতে উঠছি, এবং সেটা আপনাদের যাতে পবিত্রের উপর দায়িত্ব, সেটা আপনাদেরকে জেনে আসবে। তরুণ বাবু, স্বাগত আমাদের এই পডকাস্টে। আজকে আমার প্রশ্ন বা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বামীজির গুরু ভাই এবং ডাইরেক্ট শিষ্য। দেখুন, আমরা যেখানে যাই, এই ধরুন বেলুর এতে মঠেই যাই বা ইভেন জগদ্দানেও যাই, বহু দেখি যে রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি, শ্রীমায়ের মূর্তি এবং স্বামীজির মূর্তি ছাড়াও হলের দুপাশে দেয়ালের ওপর নানা ছবি দেওয়া থাকে, এবং আমার ধারণা মোস্টলি সেগুলো সব স্বামীজির গুরু হয়। কেমন? এখন আমার কি বলবো, যে কৌতূহল আপনার কাছে, আমরা সবাই দেখি ছবিগুলো, কিন্তু তাদের সম্যক পরিচয় বোধহয় ঠিক মতো আমরা জানি না। সেটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনার সঙ্গে কথা আমি শুনেছিলাম স্বামীজির যারা অ্যাটলিস্ট ডাইরেক্ট শিষ্য ছিল, আমরা তো স্বামীজি নিয়েই বেশি কথা বলি, তাদের পরিচয় বোধহয় রামকৃষ্ণ মিশন থেকে দেবে পরে, খবর আমি জানি না, কিন্তু আমাদের আলোচনার মধ্যে আমরা তাদের একটুখানি পরিচয় জানি না আপনার তৈরি। এবং আমি পবিত্রকে অনুরোধ করব, আপনি যখন যখন ঠাকুর এই গুরু ভাইদের পরিচয় দেবেন আর বা স্বামীজির ডাইরেক্ট শিষ্যদের পরিচয় দেবেন, আমি পবিত্রকে অনুরোধ করব ও যেন তাদের ছবিগুলো তার পাশে রাখে, যাতে করে দর্শকরা সেইটা মিলিয়ে নিতে পারে। এবার আজকে আর কোনো প্রশ্নোত্তর নয়, এবার আপনি যদি নিজের মতো। আপনাকে প্রথম একটা কথা বলি, বলুন। আপনি এই পডকাস্টে আলোচনার বিষয়টা সূত্র ধরানোর সময় এটাকে আড্ডার সঙ্গে তুলনা করেছেন। সক্রেটিস এই আড্ডা জাস্টিফাই করেছিলেন। তিনি তো গল্পের প্রসঙ্গে দর্শন চর্চা করতেন, বলেছিলেন দেখো আমরা যে গল্প করি তোমরা যদি সেটাকে অনুসরণ করো তাহলে ইউ উইল বি এবল টু ডেলিভার ইউর বেবি স্মুথলি, না হলে ইন্টেলেকচুয়াল মিসক্যারেজ হয়ে যাবে। আড্ডা সম্বন্ধে এত বড় কথা আর পৃথিবীতে নেই, যে আলোচনার মাধ্যমে একটা মানুষ
তার মনটাকে আরো সুন্দর করতে পারে। ঠাকুরও সেটি করেছেন। আমি বহু জায়গায়, আমি পরে স্বামীজি শিষ্যদের প্রসঙ্গে আসবো, তখন বলবো, যাদের ছবি টাঙানো থাকে তারা সকলে শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল। স্বামী নিরঞ্জনানন্দজি, স্বামী তত্ত্বস্বরানন্দজি, যিনি গোলপাক রামকৃষ্ণ মিশনের সম্পাদক হয়ে এসেছেন, তিনি সম্প্রতি নিরঞ্জনানন্দজির বই লিখেছেন। তার সম্বন্ধে কিছু জানাই যায় না। তিনি কম বয়স বেঁচে ছিলেন, তিনি বিরাট শরীর ছিল তার, রোজ ব্যায়াম করতেন, এবং স্বামীজি বলছেন যে শশী আর নিরঞ্জন খুব এনার্জি, কিন্তু কিভাবে ব্যবহার করবে জানে না, তাই লাঠালাঠি করে। এবং নিরঞ্জনের লাঠিটাকে তিনি খুব সম্মান করেছেন, তার খুব সাহসী ছিলেন, তিনি বিরাট শরীর ছিল। তার সম্বন্ধে আমরা সে বই লিখেছেন। ধরুন আরেকজনের কথা আমরা জানি না প্রায়, স্বামী অদ্বৈতানন্দজি, বুড়ো গোপাল দাদা। তিনি ঠাকুরের থেকে বয়সে বড় ছিলেন। ঠাকুরের থেকে বয়সে বড় ছিলেন, ঠাকুরের থেকে বয়সে বড় ছিলেন। এবং তিনি যখন এই মঠ তৈরি হয়, তার উপর বাজার সরকার মা দায়িত্ব দিয়েছিলেন, তিনি বাজার করতেন ইত্যাদি। মা তার সঙ্গে কথা বলতেন, কিন্তু অদ্বৈতানন্দ সম্বন্ধে কিচ্ছু জানি না। লাটু মহারাজ সম্বন্ধে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের বই আছে, মহেন্দ্রনাথের লাটু মহারাজের অনুধ্যান আছে। তিনি বিচিত্র মানুষ ছিলেন। স্বামীজি শরীর যখন চলে গেল খবর পেলেন, তিনি বলরাম মন্দির থেকে হরমোহন মিত্রের বাড়িতে চলে গেলেন। তিনি মঠে এলেন না, তিনি মঠে স্বামীজি দাহ করার সময় এলেন না, এবং বললেন পরে যে নরেন ভাই আমাকে এত ভালোবাসতো, তোরা সেটা কি বুঝবি জানি না আমরা। স্বামী যোগানন্দ সম্বন্ধে প্রামাণ্য কোনো বই নেই। স্বামী যোগানন্দ, স্বামীজি একটা মাত্র চিঠি আছে বিদেশ থেকে লেখা, তিনি যোগানন্দজিকে অনেক কিছু আনতে দিয়েছিলেন, যোগানন্দজি সেগুলো পাঠিয়েছেন, আমসি পাঠিয়েছেন, আমসত্ব পাঠিয়েছেন, আমচুর পাঠিয়েছেন, স্বামীজি কৃতজ্ঞতা নিয়ে তাকে করেছেন। কিন্তু স্বামীজি সবসময় তাকে খুবই সম্মান করতেন, ভালোবাসতেন, এবং যখন বিরাট ভালো থাকতেন মন্ত্রী বলে ডাকতেন। আমরা জানি তাদের 4 জনের কথা, 5 জনের কথা জানি। স্বামী শারদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী তুরীয়ানন্দজি। আমরা অভেদানন্দজি সম্বন্ধেও খুব কম জানি। আমরা জানি না যে তার 10 পার্টে কমপ্লিট ওয়ার্কস আছে, এবং তিনি বলেছিলেন রিলিজিয়ন ইজ আ সায়েন্স অফ দি মাইন্ড। এই যে আমরা মাইন্ড, এই যে ধর্মটা যে নীতি, কেন সায়েন্স অফ দ্য মাইন্ড বলে। অভেদানন্দ সম্বন্ধে খুব কম জানি। মনের বিচিত্র রূপ, ওইটুকুনি পড়ে আমরা শেষ হয়ে যাই। আর কথায় কথায় বলে মরণের পরে তো হয়ে গেল, কেন মরণের পরে ছাড়া অভেদানন্দজি কোনো কাজ করেননি। এবং এই মরণের পরেও যদি বলেন, তিনি প্রামাণ্য কাজ করেছিলেন উইলিয়াম জেমসের সঙ্গে। এবং অভেদানন্দজি এবং জেমসের যে থিওরি ছিল লাইফ আফটার ডেথ আর লাইফ বিয়ন্ড ডেথ অথবা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, এতদিন পরে লোকে সেটা সম্মান জানিয়েছে, এবং তারা সবাই স্বীকার করে নিয়েছে এই পথের গুরু হচ্ছেন অভেদানন্দজি এবং উইলিয়াম জেমস। অভেদানন্দজি 25 বছর আমেরিকায় ছিলেন, এবং আমেরিকার সব ইন্টেলেকচুয়ালদের সঙ্গে তার পরিচয় ছিল। মনে রাখতে হবে বিয়ের অনুষ্ঠানের আগে তিনি বেদান্তর কথা বক্তৃতা দেওয়ার পর বিয়ের অনুষ্ঠান শুরু হতো। ভাবতে পারছেন জনপ্রিয়তাটা? তারপর বিয়ের অনুষ্ঠান, ধরুন খ্রিস্টানদের বিয়ে হচ্ছে চার্চে, তার আগে থেকে 5 মিনিট বেদান্তের উপর বলতে বলা হতো, তিনি বলার পর বিয়ের অনুষ্ঠানটা শুরু হতো। ভাবতে পারছেন জনপ্রিয়তা কোন লেভেলের পপুলারিটি হলে এটা সম্ভব? অন্য ধর্মের বিয়ে হচ্ছে, অন্য ধর্মের বিয়ে, হিন্দুদের আর কোথায় আমেরিকা তখন বিয়ে হচ্ছে, কিন্তু এইরকম জনপ্রিয়তা ছিল অভেদানন্দ। মারাত্মক ছিলেন, মারাত্মক ছিলেন। আমি একদিন বলবো বাকচক্রে, সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হবে, কিন্তু তার সম্বন্ধেও অনেক জানা দরকার। তুলসী মহারাজ, আচ্ছা আচ্ছা, তিনি নির্মলানন্দ, তিনি স্বামীজি ঠাকুরের ডাইরেক্ট শিষ্য ছিলেন, অবশ্যই ছিলেন। তিনি মামলা করেছিলেন মিশনের বিরুদ্ধে, সেটা অন্য প্রসঙ্গ হয়ে গেল। তার ব্যাঙ্গালোর অরিজিনাল কাজ আছে, এবং স্বামী চিঠিতে নির্মল মহারাজের কথা লিখেছেন, নির্মলানন্দের কথা লিখেছেন। আমি একদিনে দুজনকে নিয়ে বলবো, হয় অত্যন্ত জনপ্রিয়তা হবে, নয় চূড়ান্ত সমালোচনা হবে। তুলসী মহারাজ এবং গণেন মহারাজ, হোক না সত্যটা তো গণেন মহারাজ জানা উচিত সকলের। তিনি বিরাট মানুষ ছিলেন বলে মা তার সবকিছু দিয়ে গেছিলেন গণেন মহারাজকে। গণেন মহারাজ না থাকলে ঠাকুরের ফ্র্যাঙ্ক ডোরাকের ছবিটাও আমরা পেতাম না। স্বামীজির শিষ্যদের ব্যাপারে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম মহারাজদের, তাদের ছবি থাকে না কেন? বাস্তবিক যদি স্বামী অবজয়ানন্দজি স্বামীজির পদপ্রান্তে বইটি না লিখতেন, আমরা ওইটুকুনিও জানতাম না। আর তো দ্বিতীয় কোনো বই বেরোলো না। পদপ্রান্তে তো 50 বছর আগে লেখা। 50 বছরে বেলুর মঠের লাইব্রেরি খুঁজে কেউ লিখলেন না তার শিষ্যদের কথা। তারা ব্যাপক মানুষ ছিলেন। আমি একজনের কথা আজকে দিয়ে শুরু করব,
বেশ। তার কথা আমি প্রচুর শুনেছি। মারি লুই বার্কের কাছে, নাম স্বামী অশোকানন্দজি। অশোকানন্দজি তাকে স্বামীজি স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন, স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন, বেশ। এবং স্বামী ব্রহ্মানন্দ তাকে আর দীক্ষা দিলেন না, সেই দীক্ষাই তার রইল। অশোকানন্দজি না থাকলে যাদের সঙ্গে স্বামীজি আমেরিকায় মিশেছিলেন তাদের কারোর কোনো তথ্য আমরা পেতাম না। স্বামীজি চলে যাওয়ার পর তিনি যোগাযোগ রেখেছিলেন, এবং তার শিষ্যা ছিলেন মারি লুই বার্ক। লুই বার্কের দুটি অসাধারণ গ্রন্থ আছে, কেউ পড়ে না। একটির নাম আ ডিসাইপলস জার্নাল, আরেকটির নাম হার্ট পোর্ড আউট। অসাধারণ বই। এই দুটো বই আমেরিকায় বেরিয়েছিল, উনি আমাকে পাঠান, পড়বার মতো বই। কেউ পড়েনি দুটো বই, খুব আনফর্চুনেট। অশোকানন্দজি সকলের খবর রেখেছিলেন, তিনি বিরাট মাপের সাধু ছিলেন। তাঁকেই সে ক্যান্টিন বলেছিলেন, নেভার সে বিবেকানন্দ ওয়াজ সে বিবেকানন্দ ইজ। স্বামীজির প্রত্যেকটি শিষ্য তার গুরু ভাইদের মধ্যে তার বিশেষত্ব ছিল। স্বামী স্বরূপানন্দজি তিনি প্রবুদ্ধ ভারতের এডিটর ছিলেন, বেঁচে ছিলেন 29 বছর। সকলে তো কম বয়সে মারা গিয়েছিলেন, তিনি 29 বছর মাত্র বেঁচে ছিলেন। এবং তিনি তাকে স্বামীজি দীক্ষা দিয়ে বলেছিলেন, আজকে আমরা অ্যাকুইজিশন হলো। এবং নিবেদিতা তিনি খুব বন্ধু ছিলেন। সরলা দেবী চৌধুরী তাকে দেখেছিলেন মায়াবতীতে, মায়াবতীতেই তার শরীর চলে যায়। দেখুন, এরা প্রত্যেকে শহীদ হয়েছিলেন ফর দি কজ অফ দি কান্ট্রি, বলে তো লাভ নেই। ক্ষুদিরাম বোস যেমন একদিকে বিপ্লবী একদিকে শহীদ, এরাও তো আধ্যাত্মিক বিপ্লবী। এরা কেউ মায়াবতী ছেড়ে চলে এলেন না, এখনকার নয়। এখন তো শীত পড়লে স্বামীজিরা চলে আসেন, ডেসপাইট এত হাইলি অ্যাডভান্স উডেন্স। তখন তো কিচ্ছু নেই, দারিদ্র নিত্য সঙ্গী। সেই অবস্থায় মায়াবতীতে সেবা করে বেড়াচ্ছেন, সেই অবস্থায় প্রবুদ্ধ ভারত বেরোচ্ছে। এবং বিমলানন্দজি, তার নাম কেউ বলে না, তিনি টিউবারকিউলোসিসে 31 বছর বয়সে মারা গিয়েছিলেন। তিনি না হলে কমপ্লিট ওয়ার্কসটাই হতো না। এদের নাম ভুলেই গেছি আমরা, জানেই না কেউ। স্বামী বোধানন্দজি, তিনি গোটা জীবনটি আমেরিকায় কাটালেন। তখনকার আমেরিকার প্রচার করা তো সোজা কথা নাকি? মিশন থেকে তো সাহায্য পেতেন না, নিচে উপার্জন করে চালাতে হতো সংস্থাকে। যারা ছিলেন স্বামীজিরা, স্বামী প্রকাশানন্দজি, স্বামী প্রকাশানন্দজি আমেরিকায় যাবেন, তাকে মা বলছেন, তিনি বলছেন যে মা, আমেরিকায় তো সেই গঙ্গা পাবেন না, গুরু ভাইদের পাবেন না, কথা বলতে পারবেন না। মা তাকে বলেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। তাকে উদ্দেশ্য করে বলা, কিন্তু এর থেকে বড় প্র্যাগম্যাটিক ফিলোসফি তো নেই। যখন যেমন তখন তেমন, যেরকম হবে সেরকম থাকতে হবে, সেরকম ব্যবস্থা করতে হবে। তিনি বিদেশের পর একবার মাত্র দেশে এসেছিলেন, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ব্যায়াম বক্তৃতা দিয়েছিলেন। বিরাট মাপের মানুষ, শুদ্ধানন্দজির ভাই, নামই তো জানি না আমরা। ধরুন স্বরূপানন্দজি, বিমলানন্দজি, বোধানন্দজি, প্রকাশানন্দজি, এরা তো সবাই বিদেশে চলে গিয়েছিলেন, স্বামীজির শিষ্য ছিলেন। স্বামী পরমানন্দজি, অরুন্ধতী দেবীর কাকা, জিজ্ঞেস করতে তিনি স্বামীজির শেষ শিষ্য। হ্যাঁ, পরমানন্দ। তাকে দীক্ষা দিয়ে স্বামীজি বলেছেন, তুই তো খুব ভালো ছেলে ছিলি, ওকে কোনো কাটা দাগ করে। তার ডেলি প্রেয়ার বলে একটা বই আছে, কি অপূর্ব বই। কিন্তু গোটা জীবনটাই আমেরিকায় কাটান। আর তখনকার তো আমেরিকা মানে পাণ্ডব বর্জিত দেশে ভার্চুয়ালি পানিশমেন্ট পোস্টিং। এখন তো আমেরিকা প্রেস্টিজ। আমেরিকার স্বামীজির এসে কাঁটা চামচি দিয়ে খান, প্রেস্টিজ। কিন্তু তখন তা নয়, পানিশমেন্ট। পাণ্ডব বর্জিত, প্রথম কথা হিউজনেস অফ দি কান্ট্রি। আপনি আমেরিকা এতবার গেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতেই তো জিভ বেরিয়ে যায়। এখনই জিভ বেরিয়ে যায়। তখনকার দিন ভাবুন, প্রথম কথা শীতকালে কোনো পোশাক নেই। এখন তো সকলেই সেই দামি জ্যাকেট পরেন, একটুও ঠান্ডা যাবে না। কারণ বিদেশের সমস্যা হচ্ছে উইন্ড চিল ফ্যাক্টর। চিলটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে উইন্ড, হাওয়াটাকে আটকানো। বিশেষ করে শিকাগোতে সেই হাওয়াটাকে আটকানো। তখনকার দিনে তো প্রিমিটিভ পোশাক, সেই পরে এরা কাজ করেছেন, সেই পরে এরা মানুষকে সহায়তা করেছেন, মানুষের মন রামকৃষ্ণের দিকে টেনেছেন। এবং এদের পরে যাদের তিনজনের নাম বলা উচিত, তারা স্বামী অখিলানন্দ, স্বামী নিখিলানন্দ, স্বামী প্রভবানন্দ। স্বামী প্রভবানন্দজির একটা চমৎকার লেখা বেরিয়েছিল স্বামীজির জন্ম 700 ওয়াল স্ট্রিট জার্নাল, 6 পাতার প্রবন্ধ একজন লেখেন যে কমন ফ্যাক্টর কি এই 4 জনের মধ্যে। 4 জন আমেরিকা, তাদের মধ্যে কমন ফ্যাক্টর কি? তারা বিখ্যাত 4 জন আমেরিকান, জর্জ হ্যারিসন, জেডি স্যালিঙ্গার, ক্রিস্টোফার রিচারুট এবং গ্রেটা গার্বো।
এই চারজনের কমন ফ্যাক্টর হচ্ছে বিবেকানন্দ, বাহ, বাহ। এবং সেটা হয়েছিল প্রভানন্দের জন্য। তার প্রচন্ড ইনফ্লুয়েন্স, হলিউড বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন বহুদিন স্বামী প্রভানন্দজি, অসাধারণ। এবং ওয়াল স্ট্রিট জার্নালে লেখাটা পড়বার মতন লেখা, যারা নেট খোঁজেন তারা নেটে পড়বেন যে চারজনের মধ্যে যে হোয়াট ওয়াজ দ্য সিমিলারিটি বিটুইন দিস ফোর। জেডি স্যালিঙ্গার তিনি বিরাট আমেরিকান সাহিত্যিক ছিলেন, ক্রিস্টোফার ইশারু তারা তো গম্ভীর মহারাজের হিস্ট্রি অফ রামকৃষ্ণ মডার্ন মিশনের ভূমিকাতে নিজের বই রামকৃষ্ণ ডিসাইপলস, জর্জ হ্যারিসন এবং গ্রেটা গার্বো। প্রভানন্দজি খুব ইনফ্লুয়েন্স, তার নাম আমরা করি না, ভুলেই গেছি। স্বামী অখিলানন্দ, স্বামী নিখিলানন্দের নাম আমরা ভুলে গেছি। নিখিলানন্দ যে একটা বায়োগ্রাফি অফ বিবেকানন্দ রয়েছে, স্বামী নিখিলানন্দের লেখা, তারা 100 বছর আগে কাজ করেছেন। মণিশঙ্কর মুখার্জির একটি বই আছে একাদশ অশ্বারোহী। এই 11 জন এরা সকলেই স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, বিদেশে কাজ করেছিলেন এবং সকলেই পূর্ববঙ্গের মানুষ। সকলে পরিবহন। হ্যাঁ, 11 অশ্বারোহী। আরেকটা জিনিস হচ্ছে বিদেশে যারা যেতেন তাদের তো নিজের মানে লাইভলিহুড থেকে শুরু করে খাবার থেকে সমস্ত কিছু নিজেই জোগাড় করতে হতো। না, বিবেকানন্দ কি করতে হতো সে তো মণিশঙ্কর প্রশ্ন করেছিলেন, একটা স্বামীজির 150 আগে অদ্বৈত আশ্রমে মিটিং হচ্ছে, সেই মিটিং এ আমি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। মণিশঙ্কর মুখার্জি বলছেন যে আপনারা বলুন স্বামীজি বাজার করতেন কার সাথে? বাজার করতেন তো নিশ্চয়ই প্রত্যেকটা নিজের বক্তৃতা দিয়ে উপার্জন করে সেই বক্তৃতা গ্রাসাচ্ছাদন করতে হতো। তো কে করে দেবে? সেই গ্রাসাচ্ছাদন এই শিষ্যদের পক্ষে তো আরো ডিফিকাল্ট না, এটা বরং বিদেশ হয়ে যাচ্ছেন। বললাম তো পানিশমেন্ট পোস্টিং, আর সেই পানিশমেন্ট মানে নিজের এই শুধু তাই না, তার উপর প্রচার। না এখনকার তো সুবিধা আছে, এখনকার না এখন পোস্টিং আপনি রিফিউজ করতে পারেন, রিফিউজ করতে পারেন, রিফিউজালের কোনো স্কোপ নেই তখন, রিফিউজালের কোনো স্কোপ নেই। একেবারে হোয়েন দিনটার মতো, যে দেয়ার্স নট টু রিজন ওয়াই, দেয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই। আপনাকে আমেরিকায় পাঠিয়ে দিল মানে গুরু ভাইরা এসে জাহাজ ঘাটে আপনাকে তুলে দিল, বাকি জীবনটা আপনার। সঞ্জীব চট্টোপাধ্যায় কথা বলেন যে মাদ্রাজিরা তালে গোলে হরি বলে স্বামীজিকে জাহাজে তুলে দিল, বাকি জীবনটা কিন্তু কেউ দেখলো না, যে কিভাবে লোকটি বাঁচবে না মারা যাবে সেই ব্যাপারে কেউ, এদেরও গুরু ভাইদেরও ঠিক তাই। ধরুন না স্বামী ত্রিগুণাতীতানন্দজি উদ্বোধনে এইটা ছিলেন, উদ্বোধনকারী মাত্রায় নিয়ে গিয়েছিলেন, তাকে আমেরিকায় পাঠানো, তিনি মারা গেলেন একটা মিস্টেকেন আইডেন্টিটি, বোমার আঘাতে, যন্ত্রণাকর মৃত্যুটা ভাবুন। সকলেই তাই, যে স্বামী অভেদানন্দ যতদিন ছিলেন বিদেশে কি কষ্টের মধ্যে থাকতে হয়েছিল তাকে, তার তিনি জাহাজ মাল নিয়ে এসেছিলেন শুধু গিফট। অভেদানন্দজিকে টমাস অ্যালভা এডিসন বিরাট আলো দিয়েছিলেন এবং একটা গ্রামাফোন দিয়েছে, এখনো গ্রামাফোনটা চলে। এবং এই যে বিদেশ থেকে আসতেন স্বামী অখিলানন্দজি কিরম ছিলেন জানেন? আমাকে লোকেশনজি বলছেন কলকাতায় এসছেন, তো ট্রামের মধ্যে মহারাজের সঙ্গে দেখা অখিলানন্দজি, স্যুট পরা, তখন মহারাজের দিকে তাকাচ্ছেন, মুখ ফিরিয়ে দিচ্ছেন, তাকাচ্ছেন, মুখ ফিরিয়ে দিচ্ছেন। মহারাজ বুঝতে পারছেন না যে কথা বলবেন না। রাত্রিরে খাওয়ার পর বেলুর মঠে বলছেন, দেখো কানাই, আমি তোমাকে ট্রামেই কথা বলতে পারতাম, কিন্তু এই গেরুয়া পরে তো আর খেলা দেখতে যাওয়া যায় না মোহনবাগান মাঠে, তাই স্যুট পরে গিয়েছিলাম। এরা বাড়িঘর ছেড়েছিলেন কিন্তু মোহনবাগানের খেলাটা ছাড়তে পারেন। এদের ফুটবলের প্রতি টান ছিল এবং মোহনবাগানের প্রতি টান ছিল, এরা মোহনবাগানে খেলা দেখতে যেতেন। অখিলানন্দজি বিরাট ভাবের মানুষ ছিলেন, নিখিলানন্দজি, প্রভাবানন্দজি, অশোকানন্দজি বিরাট সন্ন্যাসী ছিলেন। এবং এরাই তো রামকৃষ্ণ মিশনের কাজটা এখন যে স্বামীজিরা বিদেশে কাজ করেন সেটা অনেকটা স্মুথ করে গিয়েছিলেন। নিশ্চয়ই অনেকটা স্মুথ করে গিয়েছিলেন, নিশ্চয়ই। আর আপনি এই যে আড্ডার কথাটা বললেন না, আমার এখন হঠাৎ মনে পড়লো, দেখুন আড্ডাটাকে আমরা একটা ফাজলামি হিসেবে ধরি, আড্ডার কথাটা খুব আনফরচুনেট। এই আড্ডা কিন্তু অনেক অনেক কথা বলি। আমি একজন স্বামীজি খুব সম্মান করি, যিনি ঝাড়গ্রাম মিশনের সেক্রেটারি, তিনি নরেন্দ্রপুরের হেডমাস্টার মশাই ছিলেন, তার সন্ন্যাসের নাম বেদপুরুষানন্দ, রমেশ মহারাজ নামে সমদীক্ষা। তিনি বাচ্চাদের মনটা কিভাবে ডাইভার্ট করছেন জানেন? তিনি ওই প্রাইমারি স্কুলটা তো হয়েছে, ওটা ক্লাস 12 অব্দি সিবিএসই স্কুল হবে, তার প্রাইমারি সেকশনটা চালু হয়েছে। তিনি বাচ্চাদের রোবোটিক্স শেখাচ্ছেন, রোবোটিক্স এর মাস্টার লোক, 4-5 জনের গ্রুপ করে প্রজেক্ট করতে বলছেন, ক্লাস 2-তে পড়ে একটা বাচ্চা। এবং মোবাইল থেকে হেল্প নাও, মোবাইলে পড়ো। মোবাইলের তো প্রচুর ভালো জিনিস আছে, নিশ্চয়ই। বললাম তো আজকাল যে রিল হচ্ছে, যে রিলে মানুষের পজিটিভ সাইড গুলোকে ইগনাইট করা হচ্ছে, বিরাট কাজ কিন্তু বিরাট কাজ।
এবং মনে রাখতে হবে যত পজিটিভ ফিলোসফি তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ লুকিয়ে আছেন। আপনি নাম করুন আর না করুন, এনিথিং ইউ টক পজিটিভ, দেয়ার ফিলোসফি ইজ ইনভলভ। আমাদের এখন জীবন চর্চার মধ্যে দিয়ে শুধু ইতিবাচক কথা বলতে হবে। নো পয়েন্ট লুকিং বিহাইন্ড স্বামীজি কথা, ফরওয়ার্ড thou art souls absolute, spirits free, blessed and eternal বলছেন তো। তাই জন্য বিদেশে যারা কাজ করেছিলেন স্বামীজি, তারা এই পজিটিভ ফিলোসফিটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, মানুষের মধ্যে পজিটিভ ফিলোসফি ছড়িয়েছিলেন। ইনফ্যাক্ট আমাদের মধ্যে যে ডিসকাশনে আজকে না এটা ফর্মালি জিনিস আমরা যে পডকাস্ট করছি, কিন্তু পডকাস্ট ছাড়াও আমরা যখন বসি তখনও তো আমাদের মধ্যে আলোচনা হয় যে নিশ্চয়ই তার মধ্যে প্রচুর কনস্ট্রাকটিভ আইডিয়াস আসে সব দিক থেকে। দেখবেন শুধু আমার যেটা মনে হয় এখনো হয়নি, দেখবেন আর বছর দশকের মধ্যে আমেরিকাতে বা ইউরোপের কোনো জায়গায় রামকৃষ্ণ মিশন স্কুল খুলে ফেলবে। দেখবেন সে স্কুলটা হচ্ছে ভ্যালু বেস স্কুল, কারণ ওরা পাগল হয়ে গেছে ভ্যালুর জন্য। ওরা দেখছে আমি সবকিছু হ্যাভিং এভরিথিং হ্যাড নান। লোকেশানন্দ স্বামী একজনের বই খুব পড়তেন, তার নাম এখার্ট টোলে, অসাধারণ। হ্যাঁ, এখার্ট টোলে দেখবেন এই যে হ্যাভিং এভরিথিং হ্যাড নান, সব রইল কিন্তু কিছুই রইল না। আমার একটা টেসলার গাড়ি রইল, আমি বাই বাই করে ঘুরে বেড়ালাম, আমি অফিস থেকে ফিরে আসার পর আই এম আননোন টু মাই সেলফ। দেখবে 10 বছরের মধ্যে ওরা রামকৃষ্ণ মিশনকে বলবেই তোমরা স্কুল খোলো, এবং সেটা ভ্যালু এডুকেশনের স্কুল, যেটা ফর্মাল এডুকেশন নয়, হোলিস্টিক এডুকেশন। আমেরিকা তো মানছে আস্তে আস্তে। চায়নার তার কমিউনিস্ট পার্টির অনেকে, তারা তো সুবিধানন্দের সঙ্গে এসেছিলেন দেখা করতে মঠে, এবং বলছিলেন যে আপনাদের সঙ্গে আমরা এমওইউ সাইন করতে চাই। সেটা কি, যে কিভাবে কমিউনিস্ট পার্টির মধ্যে বিবেকানন্দের মত বলা যাবে, এমওইউ সাইন করুন। বেলুন মঠে এসেছিলেন তারা, ইনফরমেশন গুলো তুলনা নেই, কারণ ওরা প্রচার করেন না বলে, আমি ভেতরের লোক বলে আমি জানি। তো এই যে আসছে সকালে, কেন আসছে? আমি একটা ফিলোসফি দিচ্ছি যেখানে হিউম্যান বিংস আর গড। এই প্রচার যত করবেন আপনি, সেই প্রচারের কোনো মান নেই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে চার্চ যেতে হবে না, তোমাকে পুজো করতে হবে না, কিছু। শুধু বাবা বি গুড এন্ড ডু গুড এজ দ্য হোল অফ রিলিজিয়ন। আমাকে দেবাশিস সেন আইএস অফিসার ছিলেন, হিটকোর চেয়ারম্যান ছিলেন, তিনি একদিন আমাকে জিজ্ঞেস করছেন, অফিসে গল্প করছেন, প্রায় যেতাম, যে আপনি বলুন এক কথায় কি করে বিবেকানন্দকে বলবেন। আমি বলেছিলাম বি গুড এন্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। এক কথা, ওয়ান সেন্টেন্স। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। হ্যাঁ, তাই জন্য এদের, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি বহুবার স্বামীজিদের বলেছি, বলভদ্রানন্দ যে খুব কাছের মানুষ থাকে তো বহুবার বলেছি, আমাদের না স্বামীজির এই শিষ্যদের কথা খুব ভালো করে প্রচার করা উচিত, এবং আরেকজনের জন্মদিন পালন করা উচিত, গুডউইনের। গুডউইন না থাকলে বিবেকানন্দ কিচ্ছু জানে না। 100বার এবং দেখবেন যেটুকুনি ছিলেন সেটুকুনি আমরা পেয়েছি বলে এখন দ্বিতীয়বার নেই, কিচ্ছু পেলাম না। দ্বিতীয়বার যে নেই, স্বামীজি অতগুলো বক্তৃতা দিলেন, একটাও পেলাম না। এবং দুজনের মূর্তি, দুজনের ছবি রাখা উচিত প্রত্যেকের, একটু যে গুডউইনের ছবি আর একটা কেট স্যানবর্নের ছবি। কেট স্যানবর্ন না হলে বিবেকানন্দ থাকতেন না। বোস্টনে তার বাড়িতে গিয়েছিলেন, স্বামীজি অতদিন ছিলেন, তিনি সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন স্বামীজি, এবং তারা যে বাছা বাছা আমেরিকানরা আসতেন, তিনি স্বামীজিকে যেন বক্তৃতা করতে বলতেন। স্বামীজির স্মার্টনেসটা চলে এসেছিল, শাইনেস চলে গিয়েছিল, এবং যখন শিকাগোয় তারা এলেন, তারা দেখলেন যে এই লোকটা চমৎকার বক্তৃতা, এই প্রচার হতে লাগলো। ওই যে প্রথম সেশনটায় বলেননি, দ্বিতীয় সেশনটায় বলেছিলেন, প্রথম সেশনটা আর এই লোকটার কথা শুনবি, দেখবি সেকেন্ড সেশন গুলো কিরম বলেন। প্লাস কেট স্যানবর্ন প্রত্যেকটি ল্যাম্পপোস্টে স্বামীজির ছবি লাগিয়েছে। এই যে শিকাগোর ছবিটা দেখেন, তার একটা অরিজিনাল প্রিন্ট কলকাতায় আছে। আমি বারবার বলেছি, আমি এখন আবার বলছি, এই কেট স্যানবর্নের নাম খুব ভালো করে পালন করা উচিত, এর জন্মদিন। মানে আমি বলছি না, আমি যেটা বলভদ্রজিকে বলেছিলাম যে কোনো বিরাট করে জন্মদিন পালন করতে হবে না, কিন্তু একটা স্মারক বক্তৃতা, সেদিন একটা স্মারক বক্তৃতা, গুডউইনের নামে একটা স্মারক বক্তৃতা, কেট স্যানবর্নের নামে একটা স্মারক বক্তৃতা, মেরি হেরের নামে একটা স্মারক বক্তৃতা, ফ্রান্সিস লেগেটের নামে একটা স্মারক বক্তৃতা, বেটি লেগেটের নামে একটা স্মারক বক্তৃতা, জোসেফিন ম্যাকলারের নামে একটা স্মারক বক্তৃতা। কি হয় জানেন, স্মারক বক্তৃতা পড়াশোনা ছড়িয়ে পড়বে। এই যে রামকৃষ্ণ মিশনে যারা পড়তে আসে, যারা 11-12 ক্লাসে ওঠে, তাদের যদি এদের কথা বলেন, দেখবেন তারা ইন্সপায়ার্ড হবেই। তাদের 2% যদি গবেষণা করে,
বালসারাজির একটা কথা আমি মনে করি, বিশ্বাস করি, বালসারাজি বলেছিলেন যে আমাদের দেশে যদি জনগণ শেখানো হয় স্কুলের আগে প্রেয়ার, তাহলে দেখবে 10 বছরের মধ্যে অন্তত 5 কোটি ছেলে মেয়ে তারা সুরে জনগণ গাইবে। এটাও ঠিক তাই। আপনি ক্লাস 8 থেকে জোসেফিন ম্যাকটনের গল্প বলুন, আপনাদের স্কুল কলেজ আছে, স্কুল কলেজে বলুন, দেখবেন তা থেকে বেশ কিছু রিসার্চার বেরোবে, যে রিসার্চাররা নতুন নতুন ভাবে আবিষ্কার করবে। কারণ এখন ইনফরমেশন বুন, ঠাকুরের স্বামীজি বলেছেন ঠাকুরের জন্ম থেকে সত্য যুগ এসছে, সেই সত্য যুগটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইজ ট্রুথ, মিস ইনফরমেশন ইজ অ্যাবারেশন অফ ট্রুথ। ট্রুথ মানে কিছু অ্যাবারেশন থাকে, ট্রুথটা ইজ ইম্পর্টেন্ট। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি 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 সত্যি আজকে চাইবো যে আমাদের এই আড্ডাখানার মাঝে তরুণবাবুর কাছ থেকে যেটা শুনলাম আমরা, সেই মিশনের মহারাজদের যেন কাছে এই বার্তাটা চলে যায়, এবং আমি সেই দিনের জন্য তাকিয়ে থাকবো। হয়তো সে ততদিনে আমরা থাকবো কিনা জানি না। মিশন বিদেশে স্কুল খুলছে, ভবন দিকে এই বার্তাটা। আর আরেকটা কথা উনি যেটা বললেন, যে চায়না থেকে লোক এসে মিশনের সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে চেয়েছিলেন, যাতে করে ওদের কমিউনিস্ট পার্টি অফ চায়না তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে এই স্বামী বিবেকানন্দ ঢুকিয়ে দেন। এনিওয়ে, এই আড্ডার মধ্যে কে উপকৃত হচ্ছেন কে উপকৃত হচ্ছেন জানি না। আমি পার্সোনালি তো নিজে ভীষণ উপকৃত হচ্ছি যে আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে পারছি। আশা করি এনজয় করলেন আমাদের এই আজকের আড্ডাখানা। ভালো থাকবেন, নমস্কার।